নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। না, আজকের প্রতিবেদন কোনো প্রতিরক্ষা ক্ষেত্রের খবর নয়। আজকের প্রতিবেদনে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কোনো দৃপ্ত পদক্ষেপ নিল কিনা তা সংক্রান্ত খবর নয়। আজকের প্রতিবেদন দুর্নীতির পর্দাফাঁস। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে সীমাহীন দুর্নীতি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে, সেই দুর্নীতির পর্দাফাঁস আজ। সে কারণেই আজকের এই প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনের ছত্রে ছত্রে আপনারা দেখতে পাবেন কিভাবে দুর্নীতির ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, দুর্নীতিকে সংগঠিত করতে গেলে কিভাবে এগিয়েছিল তারা, সেই সমস্ত কিছুর পর্দাফাঁস আজকের প্রতিবেদন। একাধিকবার অভিযোগ উঠেছে তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আর সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সর্বময় কর্তৃ তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই বাধাপ্রাপ্ত করেননি। দুর্নীতি হচ্ছে দেখেও তিনি কাউকে বলেননি যে এবার থামো, ঠিক হচ্ছে না। সেরকমই দুর্নীতির পর্দাফাঁস আমাদের আজকের প্রতিবেদনে, যার পোশাকি নাম আমরা দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কে পাঠালো টাকা। এবং নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডের সারফেসে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের ছবি এবং একটি দ্বীপের ছবি। দুটো দেশ মানে বিদেশও যুক্ত হয়ে গেছে এই সীমাহীন দুর্নীতি এবং রাজনৈতিক চক্রান্তের মধ্যে। কিভাবে, সেটা আপনাদেরকে আজকে আমরা প্রকাশ করব। কে পাঠালো টাকা? প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের অনলাইন ইউপিআইতে হঠাৎ করে যদি দেখেন কেউ অনেক অঙ্কের টাকা পাঠিয়ে দিয়েছে, আপনার মনটা খুশি হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু যদি কেউ ভুল করে পাঠায়, সে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আর যদি কেউ দুর্নীতি থেকে বাঁচার জন্য আপনাকে শিখণ্ডী করে, তাহলে আপনি তো ফেঁসে গেলেন। তাই অনাকাঙ্ক্ষিত অর্থে কখনো খুশি হবেন না, যাচাই করে দেখবেন, আতশ কাচের তলায় আনবেন, দুর্নীতি হচ্ছে না তো। আজকে সেই দুর্নীতি নিয়েই আপনাদের সঙ্গে বিশেষ প্রতিবেদন। স্বভাবত আমরা এই ধরনের প্রতিবেদন আগে কখনো করিনি। আজকে আর প্লাসের প্ল্যাটফর্মে এই প্রথম দুর্নীতির পর্দাফাঁস সংক্রান্ত আমাদের আজকের প্রতিবেদন, কে পাঠালো টাকা। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একেবারে পরবর্তী স্লাইডের দিকে চলে যাব, যাতে ঘটনার বিবরণে আপনারা বুঝে নিতে পারেন যে ঠিক কী ঘটেছে। একটি রাজনৈতিক দলের তহবিল থেকে বেরিয়ে গেল প্রায় 160 কোটি টাকা। সেই অর্থে কেনা হলো বিজনেস জেট ও ভিআইপি হেলিকপ্টার। তারপর সেই বিমানই ভাড়া দেওয়া হলো অভিযোগের কেন্দ্রে থাকা দলকে। মানে বিষয়টাকে স্পষ্ট করে ভাবুন। ধরুন আমি একটি রাজনৈতিক দল, আমার অ্যাকাউন্ট থেকে আমি 160 কোটি টাকা রিলিজ করে দিলাম। কিসের জন্য রিলিজ করলাম? যা 160 কোটি টাকায় কিছু কেনা টেনা হবে। সেই অর্থে কেনা হলো ধরুন একটা বিজনেস জেট এবং একটা ভিআইপি হেলিকপ্টার। তারপর সেই বিমানই, আমার কেনা বিমানই, মানে আমি কিনেছি, সেই কেনা বিমানই আমি আমার দলের যারা কর্মী, যারা নেতা, তাদেরকে ভাড়া দিচ্ছি। ভালোভাবে বুঝবেন বিষয়টা। মানে আমি মালিক, আমি পয়সা দিয়ে বিমানটা কিনেছি, আবার আমি আমার দলের রাজনৈতিক নেতাকে, সেকেন্ড ইন কমান্ড হতে পারে, তরুণ তুর্কি নেতা হতে পারে, তাকে আমরা ব্যবহার করতে দিচ্ছি। বিমানটা সে যে ব্যবহার করছে, মানে চাপবে, সে ভাড়া দিয়ে চাপবে। তাহলে ফাঁদটা বুঝুন ভালো করে। তারপর নিছক ব্যবসা নাকি টাকার পথ ঘুরিয়ে দেওয়ার বড় কৌশল? এই যে আমি একটা টাকা দিয়ে হেলিকপ্টার কিনলাম, আমার দলের প্রচারের দরকার রয়েছে, রাজ্যে রাজ্যে দেশে পৌঁছে যাওয়ার দরকার রয়েছে, আমি তাই বিমান কিনেছি।
তারপর আমি আবার ওইটাকে ভাড়ায় রাখছি, মানে পার্টির লোকজন ওটাকে আবার ভাড়া দিয়ে নেতাদেরকে পাঠাবে, যাও প্রচার করো, দলের বিস্তার হোক, প্রচার হোক। আসল উদ্দেশ্যটা কিন্তু আইডেন্টিফাইড। কি আসল উদ্দেশ্য? যে আমার আসল উদ্দেশ্য কি ব্যবসা করা, নাকি টাকার পথ ঘুরিয়ে দেওয়ার কোনো কৌশল? রহস্য আরো ঘনীভূত, কারণ তদন্তে উঠে এসেছে দুই দূরবর্তী দেশের নাম। দুটো দেশের নাম জড়িয়ে গেছে। কি কি? কেমান আইল্যান্ডস এবং ভানুয়াতু, দুটোই কিন্তু ছোট ছোট দ্বীপপুঞ্জ। এই কেম্যান্স আইল্যান্ড এবং ভানুয়াতু হাজার হাজার কিলোমিটার দূরের এই দ্বীপগুলোর সঙ্গে কি সম্পর্ক একটি ভারতীয় রাজনৈতিক দলের? ভাবুন, আমি দুর্নীতি করছি, দুর্নীতির প্ল্যান করছি, সেই দুর্নীতি যাতে ধরা না পড়ে আমি এমনভাবে কাজটাকে করার চেষ্টা করছি, তার জন্য আমি সুদূর আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দুটো দেশ, তাদের সঙ্গে আমি যোগাযোগ করছি। কেমান আইল্যান্ড কি জানে নাকি যে তৃণমূল কংগ্রেসকে, বা কেমান আইল্যান্ড ছাড়া ভানুয়াতু কি জানে নাকি যে রাজনৈতিক দলটার পরিচয় কি, তার ব্যাপ্তি কি আছে না আছে? যাতে দুর্নীতির ওপর একটা পর্দা পরিয়ে রাখা যায়, যে পর্দায় হয়তো কখনো কেউ চোখ রাখবে না বলেই ভেবেছিলেন অনেকে, কিন্তু সেই পর্দা সরাতেই, সেই আতশ কাজ সামনে ধরতেই সবকিছু জলের মতো পরিষ্কার। চলুন আরেকটু ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করি। এইবার এই দুর্নীতির তদন্ত যখন শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন তাদেরও চক্ষু চরকাজ। 440 কোটি টাকার নীরবতা, 440 কোটি টাকার নীরবতা। প্রতিটি বড় তদন্তের শুরু হয় একটি অস্বাভাবিক পদক্ষেপ দিয়ে। এই তদন্তেও ঠিক সেটাই হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের আওতায় ইডি ফ্রিজ করে দেয় তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আপনারা নিশ্চয়ই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম একাধিক সময় শুনেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ তো শুনেইছেন। একাধিক দুর্নীতির মামলায় তদন্ত করে। ইডির আসল উদ্দেশ্য, তারা যেভাবে তদন্ত প্রক্রিয়াকে পদ্ধতিগতভাবে এগোয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং, অর্থাৎ কোনো একটা কিছুর ক্ষেত্রে কি ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে এবং সেই আর্থিক দুর্নীতি করতে গিয়ে কারা কারা সংযুক্ত হয়েছেন, কি লার্জার প্ল্যান ছিল এবং কিভাবে দুর্নীতি সংগঠিত করা হয়েছে, এটাই কিন্তু ইডির খুঁজে বের করার কাজ। ভালো করে জানবেন, সিবিআই যেমন অপরাধীকে চিহ্নিত করে, যে বৃহত্তর ষড়যন্ত্রে কারা, তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের হাজতবাস হয়, ইডি কিন্তু আর্থিক দুর্নীতির তদন্তে নেমে প্রকৃত আর্থিক দুর্নীতিটা ঠিক কি হয়েছে সেইটা খুঁজে বার করে। মানি লন্ডারিংটা কি হয়েছে, এই যে গুচ্ছের গুচ্ছের টাকা খরচ হয়েছে একটা রাজনৈতিক দলের তহবিল থেকে, কোথায় গেল টাকাটা, এইটা তদন্ত করে। আবার ইকোনমিক্স উইং, তারা আবার দেখে যে কার কার কাছে অস্বাভাবিকভাবে টাকাটা পৌঁছে গেছে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজ এইভাবে ভাগ করা হয়। এক্ষেত্রে ইডি কি করলো, এই তদন্তে নেমে 440 কোটি টাকার এই নীরবতা তদন্তে নেমে তারা করলো যে তৃণমূল কংগ্রেসের 3টে ব্যাংক অ্যাকাউন্ট তারা ফ্রিজ করে দিল, যেখানে ছিল 440 কোটি টাকা। একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ খুবই বিরল ঘটনা। আপনারা অতীতে কখনো দেখবেন না যে কোনো রাজনৈতিক দলের অ্যাকাউন্টকে ফ্রিজ করেছে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, খুব বিরল ঘটনা। পশ্চিমবঙ্গে তো এরকম ঘটনা কংগ্রেস আমল বা বাম আমলে ঘটেছে বলে মনে পড়ে না। ফ্রিজ করলো এবং এই বিরল ঘটনা 440 কোটি টাকা। সেই সঙ্গে কি হলো, প্রশ্ন উঠে গেল, ইডি কি এমন তথ্য পেল যাতে এত বড় পদক্ষেপ নিতে হলো? এটা কি শুধুই সন্দেহ, নাকি তদন্তকারীদের হাতে এসেছে এমন কিছু তথ্য যার সূত্র ধরে আরো বড় চিত্র সামনে আসতে পারে? স্বভাবতই আমরা দেখেছি
রাজ্যে যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি নেমেছে, বারবার প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অর্থাৎ ইডির নিরপেক্ষতা নিয়ে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অনেকে বলেন রাজনৈতিক প্রতিহিংসা, অনেকে বলেন কোনো কারোর একটা অঙ্গুলি হেলনে ইডি কাজ করছে, কিন্তু এক্ষেত্রে ইডি ধৈর্য দেখালো এবং কার্যত তারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তদন্ত প্রক্রিয়াটাকে অগ্রগতির দিকে নিয়ে গেল। কারণ তো আছে, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকা অ্যাকাউন্টে ছিল, 3টে অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো কিছু আকার্ত তথ্য প্রমাণ ছাড়া লক করে দিল, ফ্রিজ করে দিল। হতে পারে? অবশ্যই কারণ আছে, কারণ আইন এভিডেন্সে কথা বলে। এক্ষেত্রেও সেই এভিডেন্স, সেই সার্কামস্টান্সেস নিশ্চয়ই তৈরি হয়েছিল, যে কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করে দিল। তারপরে কি হলো চলুন আজকের প্রতিবেদনের দিকে আরেকটু আমরা নজর রাখি। 160 কোটির অদৃশ্য যাত্রা, ইডির অভিযোগ। ইডি এবার কি অভিযোগ করছে? ইডির অভিযোগ 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন, এই সময় ধাপে ধাপে প্রায় 160 কোটি টাকা পৌঁছয় কেয়ারওয়েল এভিয়েশনের অ্যাকাউন্টে। ভালো করে দেখবেন প্রিয় দর্শক, যারা দেখছেন ভালো করে বুঝবেন। 2023 থেকে 2026 সাল এই সময় পর্যায়ের মধ্যে বেশ কয়েকটা ধাপে 160 কোটি টাকা পৌঁছে গেল কাদের অ্যাকাউন্টে? কেয়ারওয়েল এভিয়েশনের অ্যাকাউন্ট। কেয়ারওয়েল এভিয়েশন নামে একটি কোম্পানি, এই কোম্পানির অ্যাকাউন্টে পৌঁছে গেল 160 কোটি টাকা। কিন্তু কেন পৌঁছে গেল? তৃণমূল কংগ্রেসের এই টাকা কেয়ারওয়েল এভিয়েশনে যাবে কেন? তারপর টাকার পথ আবার বদলে গেল। একটি অংশ চলে যায় অন্য একটি সদ্য গঠিত প্রতিষ্ঠানে। কেন? কি পরিষেবার বিনিময়ে এই টাকাটা আবার ক্লাব হয়ে গেল? কোথায় সেই চুক্তি? নাকি এই অর্থ প্রবাহের পেছনে রয়েছে আরও জটিল কোনো কাঠামো? তদন্তকারীরা এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন। ভালো করে ভাববেন, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট 160 কোটি টাকা 2023 সাল থেকে 26 সাল ধাপে ধাপে চলে গেল একটি কোম্পানির নাম কেয়ারওয়েল এভিয়েশন, তাদের অ্যাকাউন্টে। তারা আবার সেই যে তাদের কাছে অ্যাকাউন্টে থাকা অর্থ তারা আবার ডিসবার্স করে দিল, ক্লাব করে দিল একটি সদ্য গঠিত প্রতিষ্ঠানের কাছে। বেশ কিছু টাকা, বেশ কয়েক কোটি টাকা চলে গেল। কিন্তু কেন তারা দিলেন? তাদের সঙ্গে কি কোনো চুক্তি হলো? এই প্রশ্নগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকদেরকে বারবার ভাবিয়ে তুলল এবং তারা মনে করলেন যে এবার ডিপ পেনেট্রেশনের দরকার, তদন্তের গভীরে পৌঁছানোর দরকার। সেইটা পৌঁছতে গিয়ে তারা কি পেলেন চলুন আজকের এই প্রতিবেদনে আরও একবার আমরা চোখ রাখি। বিমান কেনার ধাঁধা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কেয়ারওয়েল এভিয়েশন কিনে ফেলল একটি এমব্রারের লিগাসি 600 বিজনেস জেট। এই যে বলছিলাম একটু আগে যে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা পৌঁছে গেল কেয়ারওয়েলের কাছে। কেয়ারওয়েল আবার আরেকটি কোম্পানিকে টাকাটা পাঠিয়ে দিল, কিছু টাকা, বাকি টাকাটা নিজের হাতে থাকলো। তারা কি করলো যে কেয়ারওয়েল এভিয়েশন তারা কিনে ফেললো এমব্রারার লিগাসি 600। এটা খুব মানে হাইফাই একটা বিজনেস জেট। সচরাচর মানে ভিভিআইপি তারা এই ধরনের বিজনেস জেট চড়তে পারেন। সেই রকম একটি সংস্থা এমব্রারের লিগাসি 600 বিজনেস জেট কিনে ফেললো কারা? কেয়ারওয়েল এভিয়েশন। আরেকটি ক্ষেত্রে আমরা এবার দেখি, একটি অগাস্টা 109 SP ভিআইপি হেলিকপ্টারও কেনা হলো।
তার মানে টাকা দিয়ে কেয়ারওয়েল এই দুটি, একটি বিজনেস জেট এবং ভিআইপি হেলিকপ্টার কিনে ফেলল। মোট মূল্য কত? 112 কোটি। 112 কোটি খরচ করে এই এমব্রাডার লিগাসি 600 আর একটি অগাস্টা 109 SP ভিআইপি হেলিকপ্টার, একটা জেট আর একটা হচ্ছে বিজনেস জেট আর একটা হচ্ছে ভিআইপি হেলিকপ্টার কিনে ফেলল। এখানেই তদন্তকারীদের সন্দেহ। কলকাতার লালবাজার, ভালো করে শুনবেন, এই দুর্নীতির সঙ্গে এবার কিভাবে কলকাতা যুক্ত হচ্ছে, কিভাবে কলকাতা জড়িয়ে পড়ছে। তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার শিকড় কোথায় আর কোথায় পৌঁছে গেল। কলকাতার লালবাজারের ঠিক পিছনে রাধাবাজার স্ট্রিটের এই কোম্পানির রেজিস্টার্ড অফিস। কেয়ারওয়েল এভিয়েশনের দুই ডিরেক্টর কে রমেশ কুমার জাজু এবং পবন কুমার জাজু, দুজন। রমেশ কুমার জাজু এবং পবন কুমার জাজু দুই প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 160 কোটি গেল, 112 কোটি দিয়ে তারা দুটি বিমান কিনলেন। তাহলে এই কেয়ারওয়েল, এই যে কোম্পানি যাদের রেজিস্টার অফিস হচ্ছে রাধাবাজারে, কলকাতায় রাধাবাজারে তাদের কোম্পানিটা, ভালো করে দেখবেন, রাধাবাজার স্ট্রিটে কোম্পানি রেজিস্টার অফিস তাদের। এই কেয়ারওয়েল এভিয়েশনের এত টাকা কেনই বা তৃণমূল কংগ্রেস কেয়ারওয়েলকে এত টাকা দিল? এবং দুজন ব্যক্তির নাম উঠে আসছে, কে? রমেশ কুমার জাজু আর পবন কুমার জাজু। এই দুজন ব্যক্তি কিন্তু ডিরেক্টর, মানে জয়েন্ট ডিরেক্টর, অর্থাৎ এদের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের যোগাযোগ এবং দুর্নীতির মাস্টার মাইন্ড এই দুজন বলা যেতে পারে। এই রমেশ কুমার জাজু এবং পবন কুমার জাজু, যাদের নাম পেয়ে গেল তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে করতে। তারপরে ঠিক কি ঘটলো, কিভাবে তদন্ত এগোলো, ইডি কিভাবে তদন্তের নিরূপণে পৌঁছলো, চলুন। বিমান কেনার ধাঁধার যে পর্বের কথা আমরা বলছি, সেইখানে যদি অভিযোগ অনুযায়ী অর্থের উৎস হয় রাজনৈতিক দলের তহবিল, তাহলে সেই বিমান ব্যবহারের জন্য আবার সেই দলকেই ভাড়া দিতে হলো কেন? কেয়ারওয়েল কি করলো? বিমানটা কিনলো, দুটো বিমান কিনলো, আপনাদেরকে বললাম, একটা বিজনেস জেট, একটা ভিআইপি হেলিকপ্টার, আবার সেই দলকেই এই কোম্পানি ভাড়া দিয়ে দিল। ভেতরে কিন্তু ঘুঘুর বাসা তৈরি হচ্ছে। আমি কিনলাম, কিনে সেই দলকেই ভাড়া দিয়ে দিলাম। একই অর্থ দুবার ব্যবহারের কোনো আর্থিক কাঠামো, নাকি এটি সম্পূর্ণ বৈধ বাণিজ্যিক চুক্তি? এই উত্তর এখনো তদন্ত না। তদন্তকারী আধিকারিকরা বারবার নথি, তথ্য, ডকুমেন্টাইজেশনস এবং সার্কামস্টান্সেস এভিডেন্স ঘাঁটতে ঘাঁটতে তারা অবাক হচ্ছেন যে কেয়ারওয়েল কোম্পানি একটি রাজনৈতিক দলের তহবিল থেকে তাদের অ্যাকাউন্টে টাকা গেল, 112 কোটি টাকা দিয়ে তারা জেট কিনলো, সেই সঙ্গে ভিআইপি হেলিকপ্টার কিনলো, আবার সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই তারা এই বিমান ভাড়ার জন্য দিল। কেসটা কি? তদন্তকারী আধিকারিকরা কিন্তু ভাবতে শুরু করলেন, এবং তারা কিন্তু ভাবতে শুরু করলেন যে এই চুক্তিটা, এখানে কোনো চুক্তি হয়েছিল বা কোনো বাণিজ্যিক চুক্তি হয়েছিল, সেইটা কিন্তু এখনো আন্ডার ইনভেস্টিগেশন। কেমান রহস্যের দরজা, আমরা আগেই আপনাদেরকে কেমানের কথা বলছিলাম যে কিভাবে এই দুর্নীতির সঙ্গে কেমান জুড়ে গেল। ফাইলের ভাঁজ খুলতেই সামনে আসে আরেকটি নাম, কেমান আইল্যান্ডস। ইডির দাবি, অগাস্টা হেলিকপ্টার কেনার জন্য প্রায় 17 লক্ষ মার্কিন ডলারের একটি জামানতবিহীন ঋণ আসে কেমানে নিবন্ধিত একটি সংস্থার কাছ থেকে। প্রশ্ন একটাই, কেন? কোনো জামানত ছাড়া এত বড় অঙ্কের অর্থ কেন?
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বুঝুন ভালো করে। ফাইল খুলতে খুলতে ইডি দেখছে যে আগস্টা হেলিকপ্টার কেনার জন্য প্রায় 17 লক্ষ মার্কিন ডলারের একটা জামানতবিহীন, আপনি একটা কিছু এখন মানে এত লক্ষ মার্কিন ডলার, 17 লক্ষ মার্কিন ডলার, মানে আপনি ধরুন, আপনাকে সহজ ভাষায় বোঝাই, আপনি ধরুন 1 কোটি টাকার লোন নেবেন বিজনেস করতে, আপনাকে তো কিছু জামানত রাখতে হবে। আপনার কোনো সেইভাবে সিভিল স্কোর নেই, আপনি নামছেন, আপনি এত বড় অঙ্কের টাকা নিচ্ছেন, আপনাকে ব্যাংক বিশ্বাস করবে কী করে? কিছু একটা জামানত আপনাকে রাখতে হবে, হয় সোনা বা আপনার প্রপার্টির কিছু কাগজ নিশ্চয়ই তাদের কাছে জমা রাখতে হবে জামানত হিসাবে, তবে সে আপনাকে বড় অঙ্কের টাকা দেবে। কিন্তু এখানে এই 17 লক্ষ মার্কিন ডলারের একটি জামানতবিহীন ঋণ চলে এলো কোথায়? কেমানে নিবন্ধিত একটি সংস্থার কাছ থেকে। এই সংস্থা হঠাৎ করে টাকা পাঠিয়ে দিল। কেন টাকা পাঠিয়ে দিল? তাদের সঙ্গে কোনো চুক্তি হয়েছিল? কোনো জামানত কি তারা নিয়েছিলেন? এসব কিছু ছাড়াই কেমানে নিবন্ধিত একটি সংস্থার কাছ থেকে চলে এলো। এরপর কোনো বিদেশি সংস্থা কেন একটি ভারতীয় কোম্পানিকে ঋণ দেবে এবং ঋণের প্রকৃত উৎস কি, এই অর্থের প্রকৃত মালিককে, তদন্ত এখনো সেই উত্তরের দিকে। তাহলে কেমান আইল্যান্ডস, সেখানে অবস্থিত একটি কোম্পানি বা নিবন্ধিত একটি সংস্থা, তাদের কাছ থেকে টাকা এলো কোথায়? কেমান তো আমাদের কাছে বিদেশি সংস্থা, সেই বিদেশি সংস্থা কেন একটা ভারতীয় কোম্পানিকে টাকা দেবে? কি তার স্বার্থ, কি তার ইন্টারেস্ট, কোন ইন্টারেস্টে সে টাকাটা পাঠালো? নিশ্চয়ই তার কোনো লার্জার ইন্টারেস্ট আছে, নাহলে আমি একটা জামানতবিহীন ঋণ দিয়ে দিলাম এত বড় অঙ্কের 17 লক্ষ মার্কিন ডলার। ভাবতে পাচ্ছেন? আজকালকার দিনে 10,000 টাকা চাইলে মানুষ 10 বার ভাবে, আর সেখানে 17 লক্ষ মার্কিন ডলার, তাও আবার বিদেশি সংস্থা তারা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু তদন্তের র্যাডারে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র্যাডারে এই বিষয়টা অবশ্যই রয়েছে। চলুন পরবর্তী স্লাইডে যাই। কেমান আসলে কি আপনাদের বুঝতে লাগবে। কেমান কি? এতক্ষণ ধরে কথা হচ্ছে ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, কিন্তু আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় এর গুরুত্ব অনেক বড়। বিশ্বের অসংখ্য অফশোর কোম্পানি, হোল্ডিং সংস্থা, ইনভেস্টমেন্ট ফান্ড এখানেই নিবন্ধিত। খেলাটা বুঝেছেন? মানে যারা দুর্নীতির প্ল্যান করেছেন, তৃণমূলের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা মাথাটা খাটিয়েছেন যে কেমানে কি কি আছে, কেমানকে আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি। কি কি আছে? অসংখ্য অফশোর কোম্পানি আছে, হোল্ডিং সংস্থা আছে, ইনভেস্টমেন্ট ফান্ড আছে, এইখানেই সেটা নিবন্ধিত আছে, যে কারণে কেমানকে ব্যবহার করা হলো এবং এই দুর্নীতির সঙ্গে এন্টাইটেলড হয়ে গেল কেমান। এটি নিজে থেকে কোনো অপরাধ নয়, কিন্তু অফশোর কাঠামো ব্যবহার করে অর্থের প্রকৃত মালিকানা আড়াল করা তুলনামূলক সহজ হতে পারে। সেই কারণেই তদন্তকারী সংস্থাগুলি এই ধরনের লেনদেনকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইডির র্যাডারও পড়ে গেছে। প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শীর্ষ কর্তারা তারা কিন্তু পৌঁছে যেতে পারেন কেমানে এবং সেখানে পৌঁছে তারা ইনভেস্টিগেট করতে পারেন। প্রয়োজন হলে তারা সেখান থেকে সংস্থার আধিকারিকদেরকে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে পারেন। বলে ভাবতে পারছেন, কলকাতা ছাড়িয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে দুর্নীতির জাল পৌঁছে গেছে কেমানে। কিভাবে মানি লন্ডারিং হয়েছে, কোথাকার টাকা কোথায়, মানে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা। পরবর্তী আরেকটি জায়গার নাম জুড়ে গেল, ভানুয়াতু। ভানুয়াতুর ছায়া, মানে রহস্য এখানেই শেষ হচ্ছে না।
তদন্তে উঠে এসেছে আরও একটি দেশের নাম। মানে এই হেলিকপ্টার দুর্নীতি করতে গিয়ে বা এই জেট দুর্নীতি করতে গিয়ে দুটো দেশকে জড়িয়ে ফেলল। ভাবতে পারছেন, একটা রাজনৈতিক দল যার উদ্দেশ্য হবে মানুষকে কিভাবে পরিষেবা পৌঁছে দেব, মানুষের জন্য কিভাবে আমার উন্নয়নের প্ল্যানিং থাকবে। আজকেও এই তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাওয়ার পরেও হাজার হাজার গ্রামে গঞ্জে আপনি চলে যান, মূল রাস্তায় চলে যান, রাজ্য সড়কে চলে যান, অগুণ দশা, হাড়কঙ্কাল বেরিয়ে গেছে। সেই সময় তৃণমূলের তাবড় নেতা, মন্ত্রী, পঞ্চায়েত সদস্য, পৌরসভার সদস্যকে বলেও কাজ হয়নি, বললেই বলে টাকা অ্যালট হচ্ছে না। অথচ দেখুন, একটি রাজনৈতিক দলের তহবিল থেকে এইভাবে মানি লন্ডারিং হয়েছে কাপ্টার এবং জেট কেনার নামে। ভানুয়াতু প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। কেন হঠাৎ এই দেশের নাম তদন্তে? সত্যি তো, ভানুয়াতু নিবন্ধিত কোনো সংস্থা কি এই আর্থিক কাঠামোর অংশ, নাকি এটি কেবল আন্তর্জাতিক কর্পোরেট নেটওয়ার্কের একটি লিঙ্ক? এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ফলে ভানুয়াতুও এই দেশটারও বিভিন্ন বিষয় তদন্তকারী আধিকারিকদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র্যাডারে এসে পৌঁছেছে। তারাও কিন্তু বিশ্লেষণ করে দেখছেন যে ভানুয়াতু নিবন্ধিত কোনো সংস্থা কি এই আর্থিক কাঠামোর অংশ, নাকি এটা কেবল আন্তর্জাতিক কর্পোরেট নেটওয়ার্কের একটি লিঙ্ক? প্রশ্নের উত্তর এখনো মেলে। উত্তর পাওয়া গেলে তদন্ত সেইখানেই এন্ড হবে এবং সেখান থেকে ইডি আধিকারিকরা প্রকৃত মানি লন্ডারিংয়ের তথ্য অনুসন্ধান করতে পারবে। তবে দুর্নীতি যে হয়েছিল এ বিষয়ে যারা এতক্ষণ ধরে প্রতিবেদন দেখছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরনো অভিযোগ, নতুন প্রশ্ন। এখানেই সামনে আসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পুরনো অভিযোগ। তৎকালীন বিজেপি নেতা, এখন বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন। তদন্তকারীরা যখন সেই তদন্ত করছেন তারাও নিশ্চয়ই ভাবছেন সেই দিনের তৎকালীন বিরোধী দলনেতা, তৎকালীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যা ছিল না। কি অভিযোগ ছিল? তিনি দাবি করেছিলেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র 2018 সালে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন। এইবার তো আসল ফান্ডা। এই যে আপনারা বলছিলেন না বা আপনারা ভাবছিলেন না যে ভানুয়াতুর নামটা কিভাবে আসছে, এর আগে একটা আইল্যান্ডের কথা বললেন, সেটা তো বুঝলাম। সেই আইল্যান্ডের সংস্থা থেকে টাকা এসেছিল, কাপ্টার কেনার জন্য ঋণ দেওয়া হয়েছিল, জামানতবিহীন ঋণ দেওয়া হয়েছিল, সেটা বুঝলাম। কিন্তু এইখানে এলো ভানুয়াতু, বিনয় মিশ্র। আপনারা একাধিকবার টেলিভিশনের হেডলাইন্সে বিনয় মিশ্রর নাম শুনেছেন। সেই বিনয় মিশ্র 2018 সালে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিলেন, দিয়ে কোথাকার নাগরিক হলেন? একটি ছোট্ট দ্বীপপুঞ্জ ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন। কেন নিলেন ভাই? মেরা ভারত মহান, আমি সেটা ছেড়ে কেন ভানুয়াতুর নাগরিকত্ব নিতে যাব? তার মানে আমার উদ্দেশ্য একেবারেই ভালো ছিল। তার মানে আমি কোনো কিছু লুকোতে চাইছি, তাই তো আমি ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছি। তারপরও 2020 সালে তাকে তৃণমূলের যুব শাখার সাধারণ সম্পাদক করা হয়। কি করে তিনি তৃণমূলের রাজ্যের যুব শাখার সাধারণ সম্পাদক হলেন? বিনয় মিশ্র তো তখন 2018 সালেই যদি হয়ে যায় তাহলে 2 বছর হয়ে গেছে তিনি ভানুয়াতুর নাগরিকত্ব, সেখানকার সিটিজেনশিপ। এখানেও তৃণমূল কংগ্রেস সবটা জেনেও, নেতৃত্ব সবটা জেনেও তাকে তৃণমূলের যুব শাখার সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি করলেন। সীমাহীন দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা আপনারা শুনেছেন, আর আজকে দেখছেন, চাক্ষুষ করছেন, শুনছেন কিভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একটার পর একটা বেআবরু তথ্য বেরিয়ে আসছে। তাহলে সেদিনের শুভেন্দু অধিকারী সেই দাবি ভুল ছিল না।
এই অভিযোগের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যদিও এই বিষয়ে আইনি ও তদন্ত প্রক্রিয়া চলছে এখন। তাহলে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছিলেন অনেক আগেই, 2017-18 সালের সময়ে শুভেন্দু অধিকারী। তার পরবর্তীকালে যখন তার অভিযোগ করেন, যখন তিনি বিজেপিতে চলে আসেন, সেই সময় তিনি বিনয় মিশ্র নিয়ে স্পেসিফিক কমপ্লেন জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। যদিও এখন বিষয়টা আইনের মধ্যে রয়েছে, তদন্ত চলছে, কিন্তু তখন যদি নির্বাচন কমিশন রিয়্যাক্ট করত বা সঠিক তথ্যটা বের করে দিত যে বিনয় মিশ্র আর ভারতের নাগরিক নয়, তিনি ভানুয়াতুর নাগরিক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। যে কোনো কারণেই হয়তো সেটা হয়ে ওঠেনি, কিন্তু তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বস্তা বস্তা টাকা, কোটি কোটি টাকা, যা দিয়ে সামগ্রিকভাবে মানুষের উন্নয়ন করলে আজকে হয়তো ক্ষমতার অলিন্দ থেকে সরে যেতে হতো না। এত কোটি কোটি টাকা দিয়ে বিজনেস জেট অথবা ভিআইপি হেলিকপ্টার না কিনে আবার সেটাকে ভাড়ায় খাটিয়ে লোকের চোখে ধুলো না দিলে হয়তো আজকে ডিম থেরাপির সম্মুখীন হতে হতো না। এই এত বিপুল অঙ্কের টাকা, তাদের রাজনৈতিক তহবিলের টাকা, যদি তার 0.1%ও মানুষের সামগ্রিক উন্নয়নে তারা লাগাতেন, তাহলে হয়তো 15 বছর কেন আরো বেশি বছর ক্ষমতার অলিন্দে থাকতে পারতেন। কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য তাদের ছিল একেবারে অন্য। শুরু থেকেই দুর্নীতি উপর দাঁড়িয়েই চলছিল গোটা দলটা। আর এখন এই যে তদন্ত, সেই তদন্তে চক্ষু চড়কগাছ করে দেওয়ার মতো তথ্য আপনাদেরকে আমরা রাখলাম। চলুন, প্রত্যেকটা জিনিসের একটা শেষ কথা বা শেষ জায়গায় তো আমাদের পৌঁছতেই হয়, কনক্লুশনে পৌঁছতে হয়। তো আজকে শেষ কথায় আমরা কি লেসন পেলাম, আমরা কি পার্ট পেলাম, চলুন। তৃণমূল 160 কোটি টাকার অর্থ প্রবাহ, বিজনেস জেট, কেমান্স আইল্যান্ডস আর ভানুয়াটু, সব কিছুর মধ্যে কি সত্যিই কোনো যোগসূত্র আছে, নাকি এর পেছনে রয়েছে সম্পূর্ণ বৈধ আর্থিক খেলা? এর জবাব আমরা দেবো না, এর জবাব তৃণমূল কংগ্রেস দেবে। এর জবাব তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দেবে যে এটা বৈধ নাকি অবৈধ, যেখানে পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে। এর পেছনে যেমন একাধিক বিষয় উঠে আসছে, তদন্তকারীরা মনে করছে সময় তার উত্তর দেবে। তবে একটা বিষয় স্পষ্ট, এই রহস্য এখন আর শুধু বাংলায় নয়, আন্তর্জাতিক অর্থ প্রবাহেরও। সত্যিই তাই, আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে গেছে। মানে এই ধরনের দুর্নীতি বাংলায় ভাবা যায় না। আমরা আমাদের রাজ্যটাকে কতটা ছোট করে ফেলেছি আন্তর্জাতিক আঙ্গিকে। যে রহস্য কলকাতার রাধাবাজার স্ট্রিট থেকে পশ্চিম ক্যারিবিয়ান প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। ইডি আধিকারিকরা বুঝছেন তাদেরকে অনেক ঘাম ঝরাতে হবে, অনেক কিছু তথ্য আরও পাওয়ার বাকি রয়েছে, যেহেতু এই দুটো বিদেশ যুক্ত হয়েছে এই দুর্নীতির সঙ্গে। ফলে আগামীতে এই দুর্নীতি থেকে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো এবং কিভাবে এই মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে ইডি তাদের চার্জশিটে কী তথ্য তুলে ধরল এবং কে প্রকৃত অপরাধী, তার জায়গা জেলের গড়াদে হয় কিনা, তার দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। প্রিয় দর্শক, আজকের এই ইনভেস্টিগেটিভ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা মন্তব্য করবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকালীন এরকম আরও বহু বিষয় নিয়ে আপনাদের সামনে বারে বারে আমরা আসব। ঠিক আজকের বিষয়টা যেমনভাবে আপনাদের সামনে আমরা পর্দা ফাঁস করলাম। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি? এবার সময়
পরিবর্তনের। কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।